হ্যালো গাইস, এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে খুবই চমৎকার ভিডিও দেখতে পাবেন। আমরা ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে আমি মূলত হচ্ছে একটা বই পড়বো। এই বই বেশি ভালো লাগে না আমার। এই বইয়ের নাম হচ্ছে পাওয়ার বাই রন্ডা। এই বইয়ের নাম হচ্ছে পাওয়ার। এটা বই আমি ভালোবাসি না। পাওয়ার, এই বইয়ের নাম হচ্ছে পাওয়ার। বইটা এই বই ডিলেট। সাইকোলজি অফ মানি পড়া যায়, কিন্তু আমি এটা এখন পড়বো না। তো এখন একটা পড়ার বই আমার বেশি পছন্দ না। আমার মূলত পড়ার নিয়ত আছে হচ্ছে এই একটা বই, পাওয়ার অফ নাও। এটা পড়ার ইচ্ছা আছে, দেওয়াল না নাওয়াল রাবিকান। এটা পড়ার ইচ্ছা নাই। ওইটা পড়া মনে হইতেছে আমি পড়বো না, এটা রেখে দিলাম। মূলত মেন ফ্রম মার্স, উইমেন ফ্রম ভেনাস। ওকে, ক্লাসিক গাইড টু আন্ডারস্ট্যান্ডিং দ্য অপোজিট সেক্স। ভালো, কিন্তু আমি তো এখন বিয়ে করার ইচ্ছা নাই। এখন আমার এগুলা ভালো, কিন্তু যখন এখন পড়ার দরকার নাই আমার। মূলত এগুলোর মধ্যে 20 লেসন ফ্রম দ্য 20 ইউ উইল নট হরি। তা এটা দেখি কি কি লেসন হয়। প্রথমে এটা যদি পড়ে যদি পছন্দ, টেরোরিজম, ডোন্ট প্যানিক। এটা কইছে হচ্ছে delusion, community, humans have bodies, civilization, there is just one civilization in the world, nationalism, global populace, need global answer, religion, God knows, they are the nation. ভালো, কিন্তু এটা আমার পড়ার ইচ্ছা নাই। এটা পাওয়ার অফ নাও দেখি কিরকম। পাওয়ার অফ নাও আমার পড়ার নাই। বইয়ের পিডিএফটা আমার ভালো লাগে নাই। দেখি আগে কি কি আছে। পাওয়ার অফ নাও আমি কখনো পড়ি না আগে। কই এটার হচ্ছে সূচিপত্র কই? এটা পড়বো না। সাইকোলজি অফ মানি পড়ছিলাম, অ্যাটমিক হ্যাবিটস, ওকে। এটা দেখি কিরকম, যদি ভালো হয় তাহলে পড়তে পারি। এটা মানে ভালো, এটা খুবই ভালো ভাবেই করা আছে। কারণ অ্যাটমিক হ্যাবিট পড়বো, কিন্তু এখন না। দেখি সবচেয়ে আগে পড়ার নিয়ে কান হার্ট মি। প্রথম কথা হচ্ছে ডেভিড কলিন্সের বই। বইয়ের নাম হচ্ছে কার্ন হার্ট মেক। কি কি কন্টেন্ট আছে এখানে দেওয়া আছে, এখানে চাপ দিলে চলে যাবে ওখানে। তার আগে হচ্ছে আমরা প্রথমে দেখে নেই। বইয়ের নাম হচ্ছে কার্ন হার্ট মি। ইন্ট্রোডাকশন, আই এম শিওর ইউ থিঙ্ক সো দ্যাট, বাট আই বিকজ ইউ বিলিভ দ্যাট সামথিং ডাজেন্ট মেক এনি। ইন্ট্রোডাকশন দেওয়া আছে প্রথমে এই বই শুরুতে। বইয়ের শুরুতে হচ্ছে কি দেওয়া আছে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে।
ইন্ট্রোডাকশন ডে আছে, দিন লেখা আছে ডু ইউ নো। বইটা ইম্পর্টেন্ট। ডু ইউ নো হু ইউ রিয়েলি আর অ্যান্ড হোয়াট ইউ আর capable of? I'm sure you think so, but just because you believe something doesn't make it true. Denial is the ultimate comfort zone. Don't worry, you aren't alone. In every town, in every country, all over the world, millions roam and streets, dead-eyed and zombies. মূলত এই বইয়ের শুরুতে আমরা দেখি কি কি আছে। মূলত ইন্ট্রোডাকশন আছে, অনেক ধরনের জিনিস আছে বই এখানে। তো বই এখানে অনেক কিছুই আছে, আমি চেক করলাম অনেকদিন ধরে পড়াশোনা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকার কারণে এগুলাতে মনোযোগ দিতে পারি নাই। তা প্রথমে আমরা আসি এখানে। মূলত বইয়ের মূলত দেখতেছি 11টা অধ্যায় আছে। অধ্যায়ের মধ্যে আই শুড হ্যাভ বিন স্ট্যাটিস্টিক, বইয়ের মধ্যে লেখা দিয়েছে যে আমাকে কি হয়েছিল, মানে স্ট্যাটিস্টিক্স ভয় লাগছিল, তথ্য নির্ভর হওয়া লাগছিল। তারপর ট্রুথ হার্টস, মানে কি সত্য হচ্ছে কি দেয়, ব্যথা দেয়। দ্য ইম্পসিবল টাস্ক, তারপরে এর নাম দেওয়া হচ্ছে দ্য ইম্পসিবল টাস্ক। টেকিং সোল, মানে আত্মা নেওয়া, আত্মা কেড়ে নেওয়া বলতেছে এখানে ডেভিড কগিন্স। দেখি কেমনে আত্মা কেড়ে নেয় ডেভিড কগিন্স, এগুলো দেখা লাগবে। তারপরে এই বই বলছে হচ্ছে আর্মন্ড মাইন্ড। আর্মন্ড শব্দটা আমার কাছে অপরিচিত, এর আগে আমি আর্মন্ড শব্দটা পড়ি নাই, চেক করা লাগবে যে আর্মন্ড অর্থ কি। ইটস নট অ্যাবাউট ট্রফি, এটা হচ্ছে কি ট্রফি জেতা না। দ্য মোস্ট পাওয়ারফুল উইপেন, সবচেয়ে পাওয়ারফুল শক্তি কি, এটা নিয়ে কথা বলছে। ট্যালেন্ট নট রিকোয়ার্ড, মানে কি লাগবেই না, এটা কোনো বিষয় না। আনকমনস অ্যামংস্ট আনকমন, মানে হচ্ছে কি খুবই অসাধারণ ব্যক্তিদের মধ্যে খুবই অসাধারণ ব্যক্তি এক জায়গায় বসে আছে, তারই মধ্যে আবার খুব অসাধারণ। দ্য এম্পাওয়ারমেন্ট অফ ফেইলিওর, এম্পাওয়ারমেন্ট অফ ফেইলিওর, এখানে এগুলো নিয়ে কথা বলছে। হোয়াট ইফ, এখানে বলছে কি হবে, কি হবে, এই ধরনের জিনিস নিয়ে কথা বলছে। তাহলে আমরা দেখতেছি এখানে হচ্ছে বইয়ের মধ্যে কয়টা অধ্যায় আছে, 9টা অধ্যায়। এক নম্বর ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তাহলে এই বইটা আমরা কেমনে পড়া যায় তার আমরা দেখবো এই ভিডিওতে। বইটা পড়ে শেষ করবো, ইন্ট্রোডাকশন আসি। তাহলে এগুলো সব চলে গেল, আমরা দেখি কেমনে কি করা যায়। ইন্ট্রোডাকশন শেষ করলাম, শেষ করে আমরা হচ্ছে বইয়ে আর কি কোথাও কিছু আছে না। টু রিলেন্টিং ভয়েস ইউর হেড দ্যাট উইল নেভার বি অ্যালাউ মি স্টপ। ওকে, আমরা প্রথমে দেখি কি কি পেজ কাটা যায় এখান থেকে। যেগুলো পেজ দরকার নাই ওইগুলো আমরা রাখবো না। দুইটা প্লেস ডিলিট। তারপরে টাইম ইজ জোন 24/7, ওয়ারিয়র অর্ডার টাস্ক অর্গানাইজেশন সোলো মিশন সিচুয়েশন, ইউ আর ইন ডেঞ্জার লিভিং লাইফ সো কমফোর্টেবল অ্যান্ড সব ইউ উইল ট্রাই উইদাউট এভার রিয়েলাইজিং your true mission to read the cover to cover, study the technique within and accept the 10 challenge. Repetition will collapse your mind. If you do your job and do the best of your ability, this will hurt. This mission will এখানে আমি পড়তেছি this mission will feel better. This mission is about being the better and having the greater impact on the world. তো এটা ভালো, কিন্তু ইন্ট্রোডাকশনও অনেক কিছু লেখা আছে এখানে। লেখছে very few people know how the bottom feels.
বাট আই ডু মানে মানে খুবই কম অনুদানে বটম মানে কি টপ টু বটম বটম মানে সবচেয়ে নিচে কি ব্যথা কি ধরনের ব্যথা আছে এটা কি কম মানুষই জানে বাট আই ডু আই আই যে ইটস লাইক এ কুইক স্যান্ড ইট grabs you, sucks your under and won't let you go. When life is like that, it is easy to drift and continue to make the same two choices and are cling you are over and over again. But truth is will make habitual self-limiting choices. It's as a natural as sunset. Uh, and as a fundamental gravity, it's how our brains are wired. Which my motivation is crap. Even the best pep talk or self hack is nothing but a temporary fix. It won't rear your brain, it won't implement ডেভিড গন্স বলতেছেন যে পৃথিবীর সবচেয়ে সেরা বই পেপ টক তারপর হচ্ছে কি হেল্প এটা হচ্ছে কি নাথিং বাট এ টেম্পোরারি ফিক্স মানে সাময়িক তোমাকে সমাধান করে দেবো ইট ইট ওন্ট রিওর ইউর ব্রেন তোমার কি ব্রেনকে কি করবে না ভালো করবে না ওন্ট রিওয়ার মানে হচ্ছে এই ধরনের শব্দ বোঝায় it won't amplify your voice or uplift your life. Motivation change exactly nobody. মানে কাউকে পরিবর্তন করে নাই the bad the bad hand that was my life was mine alone to fix. সো আই সর্ট আউট পেন আমি কি হচ্ছে কি শর্ট মানসিক মানে খোঁজা শিখতে শর্ট আউট পেন আমি হচ্ছে কি ব্যথা খুঁজে বের করেছি ফেল ইন লাভ উইথ সাফারিং এবং কি কষ্টের সঙ্গে ভালোবেসেছি অ্যান্ড ইভেনচুয়ালি ট্রান্সফর্মড myself from the weakest piece of shit and on the planet into the hardest man God ever created. So মনে করতেছে যে আমি নিজে বুঝতে পারছি নিজেকে নিজে পরিবর্তন করা লাগবে দেন আই ফেল ইন লাভ উইথ সাফারিং সাফারিং মানে কি ভোগা কষ্টে ভোগার সাথে হচ্ছে কি ভালোবাসা পড়ছিল অ্যান্ড ইভেনচুয়ালি ট্রান্সফর্ম মাইসেলফ ফ্রম দ্য উইকেস্ট পিস shit on the planet on into the hardest man God ever created. So I tell myself এটা বলছে যে আমি হচ্ছে ব্যথা খুঁজে পাইছি খুঁজছি এবং হচ্ছে আমি কি words you have had a much better childhood than I did even now might have a damn decent life not no matter who you are yeah. Parents are where you live what you do for living and how much money you have you are probably living at what's your true capability. Damn shame. We all have potential to be much more. Years ago, I was invited to be an panel at the Massachusetts Institute of the Technology. I'd never set foot in university lecture hall as a student. I would rarely graduated high school, yet I was at one of the most prestigious institutions in the country to discuss mental toughness with a handful of others. At some point in discussion, Steam MIT professor said that we had genetic limitation, hard feelings, that there are some things we just can't do, matter how mentally tough we are. When we hit our genetic ceiling, he said, mental toughness doesn't enter into the equation. The room seemed to accept his version of reality because his senior professor was known for researching mental toughness. It was his life's work. It also bunch of bullshit and to me was using psychedelics all of the hook. I would have been quiet until then because I was surrounded by all this smart people feeling stupid, but someone in the audience noticed that look on my face and asked if I agreed, and if I asked me direct question, I won't be shy. There is something to be said for living it instead of studying it.
I said, then turned toward my professor. What you said is it's true for most people, but not on 100%. There will always be the 1% of us who are willing to put the odds, defy the odds. I am to explain what I knew from experience that nobody can become totally different person and achieve what so-called experts like him claim is impossible, but it takes a lot of heart, will, and armored mind. Herac- Herac- Heraclitus, as a philosopher Persian emperor back in 5th century BC, had it right when he wrote about men on the battlefield. Out of every 100 men, he wrote 10 shouldn't even be there. Slightly are just targets, 9 are the real fighters. We are lucky to have them, for they make a battle. And but no, the on is warrior. From the time you take your first breath, you become eligible to die. You also become eligible to find your greatness and become on the audio. এবার এটা হচ্ছে ধর আমি জীবনে অনেক কোট শুনছি একটা ওয়ান অফ দ্য মাই ফেভারিট কোট দেখ সেখানে বলছে ফ্রম দ্য টাইম ভালো লাগছে এটা এমনি সুন্দর কোট করছে ফ্রম দ্য টাইম ইউ টেক ইউর ফার্স্ট ব্রিথ যখন তখন তুমি হচ্ছে তোমার প্রথম নিঃশ্বাস নিচ্ছ ইউ বিকাম এলিজিবল টু ডাই তুমি মরার জন্য যোগ্য হয়ে গেছো ইউ অলসো বিকাম এলিজিবল টু ফাইন্ড ইউর গ্রেটনেস এবং তুমি তুমি কি মহত্ব অর্জন করারও and become the on warrior একজন যোদ্ধা হওয়ার বাট ইটস আপ টু ইউ অ্যান্ড ইকুইপ ইউর সেলফ সেখানে এক শব্দ আছে ইকুইপ ইকুইপ শব্দের অর্থটা কি এটা আমি চেক করে দেখতে চাই ইকুইপ শব্দটা আমি এর আগে কখনো দেখি নাই ইকুইপ অর্থ কি প্রয়োজনীয় দক্ষতা বা উপকরণ প্রস্তুত করা হোয়াট ইজ আপস টু ইউ টু ইকুইপ ইউর সেলফ ফর দ্য ব্যাটল অ্যাহেড নিজেকে প্রস্তুত ইকুইপ মানে কি প্রস্তুত কর নিজেকে অনলি ইউ ক্যান মাস্টার ইউর মাইন্ড which is what it takes to live a bold life filled with accomplishments most people consider beyond their capability তাহলে এখানে সবচেয়ে মূল কথা হচ্ছে যে তুমি যদি যেদিন তুমি জন্ম নিছো ওই দিনই তুমি হচ্ছে কি মরার জন্য কি এলিজিবল হয়ে গেছো এবং তুমি কিসের জন্য এলিজিবল হয়েছো বিখ্যাত হওয়ার জন্য এলিজিবল হয়ে গেছো তাহলে তুমি বলবে যে I'm not a genius like those professor at MIT এখানে আছে বর্তমানে but I am the on warrior I am that on warrior and the two the story are about to read the story about my fact of life will illuminate a proven path to self mastery and empower you to face reality. Hold yourself accountable. Push must pain. Learn to have what you fear. Release your failure. Love to your fullest potential and find out who you really are. Human beings change through study, habit, and stories. Through my story, you will learn that the body and mind are capable of when they are driven make to maximum capacity. And how to get there because when you are driven whatever is in front of you what it's racism sexism injuries divorce depression obesity tragedy or a poverty becomes fuel for your metaphor forces this to play it out is amount of to the evolution algorithm
অ্যান্ড ওয়ান দ্যাট ইন হচ্ছে মূল কথা হয়েছে যে ডেভিড গগিন্স হচ্ছে এমআইটির একটা ইয়েতে আমন্ত্রণ হয়েছিল, ওখানে একজন বিখ্যাত প্রফেসর বলতেছে যে মানুষ যতই হার্ড ওয়ার্ক করুক, সে যদি একটা কঠোর একটা পর্যায়ে চলে যায় তখন সে হার্ড ওয়ার্ক করে কি ওগুলো পরিবর্তন করতে পারে না। কিন্তু ডেভিড গগিন্স বলছে যে 1% মানুষ যদি চান্স পায় যে পরিবর্তন করতে পারবো, হ্যাঁ পারে, তাহলে ওই 1% মানুষ হচ্ছে কি আমি। তারপরে এখানে কথা বলছে যে একটা হেরাক্লিউলাসের একটা বলছে যে মানুষ তখনই হচ্ছে মানুষ সেরা হয়, মানুষ যখন জন্ম হয় তখন তাহলে হচ্ছে কি মরার জন্য সে যোগ্য, মরার একটা লাইসেন্স নিল, তখন তার আরেকটা লাইসেন্স থাকে, আবার একটা যোগ্যতা থাকে, এটা হচ্ছে কি বিখ্যাত হওয়ার। আই শুড হ্যাভ বিন স্ট্যাটিস্টিক্স, প্রথম অধ্যায় চ্যাপ্টার 1, আমরা বর্তমানে কথায় আছি, আমরা আছি হচ্ছে চ্যাপ্টার 1-এ। এনে বলতেছে আই শুড হ্যাভ বিন স্ট্যাটিস্টিক্স, এমন কি হওয়া উচিত ছিল। স্ট্যাটিস্টিক্স মানে কি, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে I should have been statistics মানে হচ্ছে কি আমার we found hell in a beautiful neighborhood, we found hell in a beautiful neighborhood, মানে কি আমরা হচ্ছে কি জাহান্নাম খুঁজে পাই একটা সুন্দর তার প্রতিবেশীর সাথে। in 1981 for the tastiest real estate in Buffalo, New York, Lafayette family, its safe streets were dotted and drained homes and filled with model। এত কিছু পড়ার আমার ইচ্ছা নেই, ইংলিশে হচ্ছে আমি দেখি মানে সুন্দর পাড়ার মাঝে নরককে খুঁজে পেয়েছিলাম। 1982 সালে নিউ ইয়র্কের বাফলো শহরের তাহলে উইলিয়াম শিবেলি ছিল সবচেয়ে আকর্ষণীয় রিয়েল এস্টেটের জায়গা। পুরো সবুজ ঘেরা মনতুন এলাকাটির নিরাপদ রাস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল ছোট একটি সুন্দর বাড়ি। সেখানে বাস করত আদর্শ নাগরিক, ডাক্তার, আইনজীবী, স্টিল কারখানা তাদের স্নেহ স্থিরাট করে সন্ধান নিয়ে এখানেই থাকতেন। গাড়িগুলো ছিল নতুন, রাস্তাগুলো পরিষ্কার ছিল, শিবারে এক কথায় এটা ছিল জীবন। ঘরটা ছিল রোড এক কর্নার জমিতে, এখানে আমরা থাকতাম 2 তলা 4 বেডরুমে, সামনে ছিল 4টি চৌরাস্তা মার্সিডিজ, সবাই যেন শ্মশানের উপর দিয়ে বাস করতো। আর বাহ্যিক চারিদিকে আমাদের বেশিরভাগ প্রতিবেশী মনে করতো আমরা তথাকথিত সুখী সংগঠিত রঙিন পরিবার। শেষে প্রতিকর্মী সকাল প্রায় 7টায় তারা আমাদের দেখতো ড্রাইভারে এসে দাঁড়িয়ে। প্রতিকর্মী সবাই আমার বাবা মিস গগিন্স খুব লম্বা ছিলেন না, কিন্তু ছিলেন সুদর্শন বক্সারের মতো গড়নের। তিনি পরতেন মাপসই স্যুট, তার হাসি ছিল উৎস খোলা, তাকে মনে হতো একজন সফল ব্যবসায়ী কাজে বের হচ্ছেন। আমার মাঝে কি তার 17 বছরের ছোট, চিকন গড়নের আর সুন্দরী আমি, এবং আমার রঙের ইজার শার্ট পরা, পিঠে ব্যাকপ্যাক, একদম অন্য বাচ্চাদের মতোই, সদ্য বাচ্চাদের মতো। আমি ধনী আমেরিকার সংস্কার প্রতিটি গ্রামের কাজ, স্কুলে যাওয়ার আগে মাথায় আমার দেখি বইটা পড়া শেষ করে।
মানুষ যদি বাহ্যিক ভালো হতো, আসলে আসল সত্যি ছিল গোবিন্দ পূর্বে তখন আরেকটি সারা রাত কাটিয়ে বাসায় ফিরেছিল উড়ে। যদি পারভেজ নরক হয়ে থাকে তাহলে থাকতেন স্বয়ং শয়তানের সঙ্গে। দরজা বন্ধ করলে বা কোনো ভুলে আমার বাবার মুখে হাসি মুহূর্ত বদলে যেত কঠিন। তিনি বেঁচে আলোয় যেতেন, তারপর ভিতরে আরেকটা রাতের ক্লান্তি ঘুমিয়ে কাটাতেন। আমাদের কাজ তখন শেষ হয়নি, আমার প্রায় টুনি জুনিয়র আমার কোথাও যেতে হতো, নিশ্চিত করার দায়িত্ব পড়তো গভীর আমাদের মায়ের উপর। সেখানে আমরা ছিলাম প্রথম শ্রেণীর ছাত্র, আমরা সত্যি এক ধরনের স্কুলের ঘরের মধ্যে থাকতাম। পড়াশোনা কঠিন ছিল বলে নয়, তখন না বরং আমি জেগে পারতাম না তখনও বরং আমি জেগে শিক্ষিকার গান গানের মতো কণ্ঠস্বর ছিল আমার। লড়ি ও টেবিলে বাস করা যেত নরম বালিশ, আর তিনি যখন আমাকে ঘুমাতে দেখে ঠিক করে ডাকতেন, সেটা ছিল এমন এক সেটা থামতেই চাইতো না। এটা ছোট বয়সের বাচ্চাটা একটা অসীম স্পঞ্জের মতো শুরু দিলে ভাষা আর ধারণা শুষে নেয়, যার উপর দিয়ে দাঁড়িয়ে মানুষ আজীবন দক্ষতা গড়ে তোলে, যেমন পড়া, বানান, প্রাথমিক গণিত। কিন্তু আমি যেহেতু রাতের বেলা কাজ করতাম, তাই সকালে আমার মনোযোগ থাকতো না। কোনো কিছুর উপর শুধু কিভাবে জেগে থাকা যায় সেটাই ভাবতাম। রিসেস আর পি ছিল একেবারে অন্যরকম মাইন্ড ফিল্ড, খোলামাঠে সুন্দর শহর ছিল। কঠিন ছিল লুকানো, শ্বাস যেন সরে না যায়, পোশাক লাল সংকেত, এগুলো দেখানো চলবে না, কারণ দেখলে আমি জানতাম বেশি মার খেতে হবে। তবু সেই খেলার মাঠ আর শ্রেণীকক্ষেই আমি জানতাম আমি অল্প সময়ের জন্য হলেও নিরাপদ, এটাই ছিল আমার একমাত্র জায়গা। বুঝতে পারতো না। গম গম করেছিল বাফুল্য, তখনও ছিল আমি বেশি প্রমাণ স্ত্রী সহ শহর বেশিরভাগ পুষ্ট আলো সাদা করে গেছে। এর মানে ছিল ম্যানস্টেন এলাকায় ব্যবসা ভালোই চলছিল, আর আমার বাবার জন্য কেউ ভাবতে পারতো না, কিন্তু বিকেল 20 বছর বয়সে আমার বাবা ফুল এলাকায় একটি কোকা-কোলা বিতরণের কনসেশন ও 4টি ডেলিভারি রুটের মালিক হয়ে উঠেছিলেন ছোট্ট একটি ছেলের জন্য। সেটা ভালো অর্থ। তার স্বপ্ন ছিল বড় ভবিষ্যতের দিকে তাকা দিন, আর তার ভবিষ্যতের ছবি ছিল 4টি চাকা আর ডিস্কো ফ্যান। একটি স্থানীয় বেকারি বন্ধ হয়ে গেল, তিনি সেই ভবন ডিজনি বাফুফের রোলার স্কেটিং রিংয়ের মধ্যে তৈরি করলেন। 10 বছর পর স্কেটিং দর্শক বাফুফে সেটাই সবচেয়ে জনপ্রিয় স্থান ছিল, আর সেখানে তিনি আমার মায়ের জন্য করে দেওয়ান। তিনি মাত্র আমার ছিল তখন 36 বছর বয়স। এটা ছিল তার জ্যাকি বড় হয়েছেন মধ্যে ছেলে ছিলেন। তিনি তার ভাষায় এতটুকু জানতেন যে বিশ্বাসী বহন করতে পারতেন। জ্যাকি এর কাছে আকর্ষণীয় ছিল, কিন্তু আসল কথা হলো তিনি তার বাবার চাকরি করে টনি জুনিয়র জন্ম নেন সালে, আমার জন্ম নিলাম 1970 সালে। আর আমি যখন 6 বছর বয়সী, রোলার ডিস্কো হঠাৎ জন্য বিপদে পৌঁছে গিয়েছিল। স্কুলের প্রতিদিন রাতের বেলা উজ্জ্বল হতো। আমরা সাধারণত সন্ধ্যা 5টায় যেখানে যেতাম। আমার ভাই যখন কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্টে কাজ করতো, তখন ভাজা হট ডগ, গ্রিল করা কোলা রোল লোড করা পিৎজা বানানো আমি স্কুলের আকার স্টাইল অনুযায়ী সাজাতাম। বিকালে আমি একটি স্টুলের উপর দাঁড়িয়ে তো এগুলো সব বাধা মাত্র যা আমাকে গোছলা হতে দিচ্ছিল না।
মোট কথা আমি মজা পাইতেছি না। আই ফিল ভেরি বোরড, সত্যি কথা আমি খুবই বোর অনুভব করতেছি। মাই ব্যাড কার্ড ডেভিড কগিন্স ফাদার। ডেভিড কগিন্স। আচ্ছা 5 মিনিট রেস্ট নেই, আমি 25 মিনিটের মতো পড়ছি, এখন 5 মিনিট রেস্ট নিব। রেস্ট নেওয়ার জন্য কিছু নাই এখন আপাতত। এই ফোনটা অফ করে রাখলাম নাকি।